আচ্ছা, আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। বিষয়টা হচ্ছে, আজকে যে বিষয় সেটা হচ্ছে সরকার ব্যবস্থা। খুব সহজ, খুব ছোট একটা বিষয়। আর আমরা সরকার ব্যবস্থার মধ্যে প্রথমে রাষ্ট্রের আমরা চারটা স্তর পাবো: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। এই চারটা। আর সরকারের তিনটা বিভাগ: আইন, শাসন, বিচার। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা? দিয়ে দিই। ওই বিভাগ স্যার আমার হুম। টাকাও কম দেয়, মানে কম দেয়। আচ্ছা, নির্বাহী বিভাগ বলা হয় কোনটাকে? শাসন বিভাগ। ওইটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। কারণ কি, এরা দেখবা আইন বিভাগ এবং বিচার বিভাগ দুইটার উপরেই কর্তৃত্ব করার চেষ্টা করে। বুঝতে পারছো? দেখবা, যদি বিশেষ করে আমি আমাদের ক্যাডারের কথাই বললি, প্রত্যেকটা ক্যাডারই, যে 25-26টা ক্যাডার আছে, প্রত্যেকটারই প্রধান হয় কোত্থেকে? শাসন বিভাগ থেকে। যেমন শিক্ষা সচিবকে এডমিন ক্যাডারের লোক, পুলিশদের যে প্রধান পররাষ্ট্র সচিব, সরি, স্বরাষ্ট্র সচিবকে এডমিন ক্যাডারের লোক, কৃষি সচিবকে, খাদ্য সচিবকে, পোশাক সচিবকে, জুতা সচিবকে, যত সচিব আছে সব থেকে যায়। ওরা হচ্ছে মানে আমলাতান্ত্রিক, আমলাদের যে একটা মারপ্যাচের মধ্যে বাংলাদেশকে রাখে। এবং বাংলাদেশ যদি অস্থিতিশীল অবস্থায় থাকে তাহলে সেখানে দুইটা গোষ্ঠীর বা শ্রেণীর লাভবান হয়। দুইটা শ্রেণী, একটা হচ্ছে এই প্রশাসন ক্যাডার। আমি ধরতে গেলে একটা ক্যাডার কি বলবো, এই প্রশাসন ক্যাডার। আর হচ্ছে দেশের বাহিরে বাংলাদেশের সাথে যে বিভিন্ন বিষয়ে যারা কম্পিটিশনে যায়, যেমন পোশাক ক্ষেত্রে বাংলাদেশের সাথে কম্পিটিশনে যারা যায় তারা। কারণ কি, অস্থিতিশীল থাকলে আমরা বিদেশের যে অর্ডার গুলো সেগুলো কম পাই, বা বিদেশি যে বায়ার তারা কম আসে। আর এডমিন ক্যাডারের লাভ হচ্ছে এদিক দিয়ে, যেমন বর্তমানে কিন্তু সারা দেশ এখন এডমিন ক্যাডারের হাতে। কিভাবে? যেমন তারা হুলস্থুল কাণ্ড শুরু করে দিল কি নিয়ে, যে উপজেলা পরিষদের যে চেয়ারম্যান আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। তার মানে এখন এখন কারা এই উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব কারা পালন করছে এখন? কিন্তু তারা যতটুকু পরিমাণে উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে বহিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছিল, তারা কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বহিষ্কার করার জন্য ততটুকু অ্যাক্টিভ না। কারণ কি, তারা ইউনিয়ন পর্যায়ে যেতে যেতে চায় না। তারা পৌরসভা এবং উপজেলা, পৌরসভার মেয়র এবং উপজেলার যে হচ্ছে চেয়ারম্যান, তাদের যে পদ সেগুলো তারা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন যে 5 আগস্টের পরে প্রতিটা থানায় হামলা হয়েছে এবং বেসরকারি ভাবে এক একজনের কাছে এক একটা তথ্য শুনি, কেউ বলে 2000, কেউ বলে 800, কেউ বলে 1200, কেউ বলে 5000। যেমন সিলেটের সদ্য বহিষ্কৃত যে সিলেটের মেয়র ছিল, আনোয়ারুল ইসলাম নাকি জানি, তিনি ইন্ডিয়া, সরি, ইংল্যান্ড থেকে একটা অনলাইন মিটিং এ তিনি বলেছেন যে বাংলাদেশের 5000 পুলিশ সদস্য মারা গিয়েছেন। আমি একজন এসআই এর কাছে শুনেছি যে 2100 মারা গিয়েছে। আরেকজন বললো 1000। তাহলে অপরাধ কি শুধু পুলিশে করেছে? প্রশাসনের কেউ করে নাই? পুলিশ তো প্রশাসন ছাড়া গুলি চালাতে পারে না। যে আর্মি, যে সেনাবাহিনী নামিয়েছে, সেনাবাহিনীদেরকে গুলি করার জন্য একজন ম্যাজিস্ট্রেট রাখা হইতো, যে ম্যাজিস্ট্রেট অর্ডার করলে পরে সেনাবাহিনী গুলি করবে, বিজিবি গুলি করবে। তাহলে এই দায়ভার কি প্রশাসনের উপর পড়ে না? ডিসিদের উপরে পড়ে না? ইউনুদের উপরে পড়ে না? আমাদের যে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র, তারা বিভিন্ন অফিসে গিয়ে আন্দোলন করে, আলটিমেটাম দিয়ে আসে, অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে, অমুক প্রকৌশলীকে পদত্যাগ করতে হবে, কৃষি মন্ত্রণালয়ের অমুককে পদত্যাগ করতে হবে। তারা কি কোনো ডিসির অফিসে গিয়ে বলতে পেরেছে যে ডিসি কে পদত্যাগ করতে হবে? এই সাহসটা তাদের ছিল? ছিল না। এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এবং এরা
নিজের সার্ভিসটাকে, অর্থাৎ শুধু তাদের যে একটা ক্যাডার, সেই ক্যাডারটাকে, তাদের সার্ভিসটাকে উপরে রাখার জন্য দেশকেও এরা হচ্ছে অস্থিতিশীল করে তুলতে ওরা রাজি, শুধু ওদের স্বার্থের জন্য। এবং ওরা প্রত্যেকটা সেক্টরকেই একটা গন্ডগোলের মধ্যে রাখে, যেন প্রত্যেকেই অস্বস্তিতে থাকে, কারোরই ভালো সে দেখতে পারে না। যেমন উপজেলা যে অফিসগুলো হয়, যেমন উপজেলা হচ্ছে সমাজসেবা অফিসার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস্য অফিস, এইগুলা সাধারণত হয় কিন্তু ওই উপজেলা, যেটাকে বলা হয়, যেখানে উপজেলা নির্বাহী অফিসারের অফিস থাকে, এইটার ভিতরেই, এই এরিয়ার মধ্যেই থাকে। এবং তারা এই লোকগুলাকে এত পরিমাণ খাটানো খাটায়, যেমন ইউনো হচ্ছে তিনি হচ্ছে উপজেলার যত কিছুই হবে সবগুলার সভাপতি তিনি। এখন তিনাকে তো সকাল 8টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত অফিস করাই লাগবে, কারণ তিনি সবকিছু সভাপতি। তিনি তো কাজ বন্টন করে দেন না, তিনি চান সবগুলাতেই তিনি সভাপতি থাকতে, তাহলে তিনি ব্যস্ত থাকবেন। কিন্তু তিনি একা ব্যস্ত থাকবেন না, তিনি মৎস্য ক্যাডারকে তার সাথে রাখবেন সব সময়, তিনি সমাজ সেবা অফিসারকে সাথে রাখবেন, তিনি হচ্ছে কৃষি ক্যাডারকে সাথে রাখবেন। অথচ কৃষি ক্যাডারে তো কাজ নাই তেমন, মৎস্য ক্যাডারে তো তেমন কাজ নাই, বা রাতে কাজ নাই, ওদের কাজ হচ্ছে দিনে ফিল্ড ভিজিট করে গিয়ে বিভিন্ন এলাকায়। ওরা খুব চাপে রাখে অন্যান্য ক্যাডারদেরকে, অন্যান্য মানে ক্যাডার এবং নন ক্যাডার যে উপজেলার ভিতরে যে অফিসগুলো আছে সেগুলাতে। কিছুদিন আগে একটা টক শোতে আমরা দেখলাম যে আমরা মানে ডিসি সাবরা, এই যে একজন সাংবাদিক, বয়স্ক সাংবাদিক, নামটা আমার মনে নাই, তিনি বললেন যে ডিসি পদটাকে ওই এডমিন ক্যাডারে ওরা রকেট সায়েন্স মনে করে, যে ডিসি মানে রকেট সায়েন্স, যেটা কেউ পারবে না। আসলে ডিসির কাজটা কি? ডিসিরা এখন যেই কাজ করে সেটা তো তাদের কাজ না। ডিসি যেই প্রশাসন ক্যাডার, সেটা উৎপত্তি বা ওইটা তৈরি করার, ব্রিটিশরা এটা এটা তৈরি করেছিল কেন? রাজস্ব আদায়ের জন্য, টাকা পয়সা কালেকশনের জন্য, প্রশাসনের জন্য না, প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য না, শাসন করার জন্য না। কিন্তু কালক্রমে ধীরে ধীরে বাংলাদেশের প্রেক্ষাপটে এরা শক্তিশালী হয়েছে, এক এক দেশে এক একটা শক্তিশালী। আবার পাকিস্তানে যদি আমরা যাই, সেনাবাহিনী খুব শক্তিশালী। তো বাংলাদেশের কালচার, বাংলাদেশে যে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত সমাজ, এই সমাজের কালচারে তারা নিজেদেরকে এমন সুন্দরভাবে আহ, অবস্থান তৈরি করেছে, শক্ত অবস্থান তৈরি করেছে তারা, এখান থেকে তাদেরকে নামানো কঠিন। এবং বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন যে এই প্রশাসন ক্যাডারকে বা আমলাদেরকে একটু ক্ষমতা কমাইতে, বঙ্গবন্ধু কিন্তু টিকতে পারে না। এটা হচ্ছে ভিতরের কথা কথা আর কি, যতটুকু শুনেছি আমি, যে বঙ্গবন্ধুর সাথেও শেষে প্রশাসনের একটা দূরত্ব তৈরি হয়েছিল। এই জন্যই বঙ্গবন্ধু চেয়েছিল যে প্রত্যেকটা সার্ভিসকেই নিজেদের মতো করে প্রতিষ্ঠা করা, নিজেদের মতো শক্তি সামর্থ্য দিয়ে 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 দেওয়া, যেন তারা সিদ্ধান্ত নিতে পারে। আমরা তো একদিকে তাকায় থাকলে হবে না। জেলার সবকিছুতেই ডিসি সাহেব সভাপতি কেন? ডিসি সাহেব কি বুঝে একটা রাস্তা যখন করবে, এলজিআরডি এলজিইডি যে একটা রাস্তা করবে, ডিসি সাহেব কি বুঝে এখানে কয়টা সুকরি দিতে হবে, কয় সুতার রড দিতে হবে, কয় বস্তা সিমেন্ট দিতে হবে? কি বুঝবে? বুঝবে না তো। বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে। ডাক্তার, ডাক্তাররা হয় সবচেয়ে শিক্ষিত এবং প্রকৌশলী, যারা বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং সাইডে পড়াশোনা করেছে এবং মেডিকেলে যারা পড়েছে, তারা হচ্ছে সবচেয়ে আহ শিক্ষিত। কিন্তু তারাও কিন্তু নির্যাতিত। একজন এসিল্যান্ড, ওই ঘটনাটা আমরা যে 2007 সালের 1লা নভেম্বর যে বিচার বিভাগের পৃথকীকরণ, যেটা সংবিধানের 22 নং অনুচ্ছেদ অনুযায়ী, ওটা কিন্তু মাজদার হোসেন একটা মামলা। এই মাজদার হোসেনের একটা ভিডিও আমি দেখেছিলাম কিছুদিন আগে। মাজদার হোসেন বলেছিলেন যে একজন এসিল্যান্ড, এসিল্যান্ড কখন হয়? প্রশাসন ক্যাডারে ঢোকার 2 বছর পরে সে এসিল্যান্ড, তখন তার বয়স কত হয়? সর্বোচ্চ 30-32। আর সিভিল সার্জন কখন হয়? সিভিল সার্জন হয় চাকরির শেষ দিকে গিয়ে, একজন ডাক্তার সিভিল সার্জন হয়। এসিল্যান্ড সামান্য জ্বর উঠেছে, সে সিভিল সার্জন সার্জনকে ফোন দিয়ে বলে তার বাসায় যাওয়ার জন্য, জ্বর মাপার জন্য। এটা কতটুকু বিরক্তিকর? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, এদের অতিমাত্রায় ক্ষমতায়ন। আজকে আমরা, আমি শিক্ষা সেক্টরের কথাই বলি,
শিক্ষা নিয়ে কাজ করে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্ট, এরা সবচেয়ে বেশি শিক্ষা নিয়ে কাজ করে। বুদ্ধিজীবী সমাজের, তারা শিক্ষা নিয়ে কাজ করে। বা বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষক, তারা। আমাদের শিক্ষা ক্যাডারের কিছু কিছু আছে, সবাই না, কেউ কেউ কিছু কিছু খুবই মেধাবী, তারা কাজ করে। তাহলে শিক্ষা সচিব কেন এডমিন ক্যাডার থেকে আসতে হয়? শিক্ষা সচিব আমরা দেশের যে কোনো একটা সেক্টর থেকে একজন শিক্ষাবিদকে কেন করতে পারি না? একজন শিক্ষা সচিবকে আমাদের মাউশির মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, যেটাকে বলে শিক্ষা ভবন, যেটা হচ্ছে হাইকোর্ট মোড়ে অবস্থিত, ওইখানকার পরিচালক একজন শাহেদুল কবির চৌধুরী, তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি আমার শিক্ষা নিয়ে আমি সচিবের সাথে টক শোতে বসবো, উনি আমার চেয়ে ভালো জানেন কিনা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে। ভালো জানবে না। কারণ কি? কারণ হচ্ছে যখন একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ পায়, তখন তো সে 6 মাস এখানে ইউনো, 6 মাস এসিল্যান্ড, 6 মাস ডিসি, 6 মাস এডিসি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তার তো এক্সপার্ট হওয়ার সুযোগ নাই। যেটা কিছুদিন আগে একজন সাংবাদিক বলেছিলেন টক শোতে, যে ডিসি পদটাকে তারা নিজেরাই রকেট সায়েন্স বানিয়েছে, যে এটা রকেট সায়েন্স, এটা অন্য কেউ পারবে না। অথচ একজন ডিসির কি অভিজ্ঞতা বা কি দক্ষতা আছে? তিনি তো কোনো বিষয়ে এক্সপার্ট না, তিনি সব কমিটির সভাপতি। বাংলাদেশটা হচ্ছে এরকম যে আমরা এই একটা বিষয়ে কেউই পারদর্শী না। আমরা সব বিষয়ে মোটামুটি জানি, কিন্তু একটা বিষয়ে যে পারদর্শী, সে ভালো জায়গায় যেতে পারে না। যেমন বিসিএস এ যারা হয়। এখন আমি শিক্ষা ক্যাডার, আমার কাজ কি? পৌরনীতি নিয়ে কাজ করা, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করা। আমি কিন্তু ঠিকই আন্তর্জাতিক রাজনীতি পড়ে আসতে হয়েছে, আমার কিন্তু ঠিকই বিজ্ঞান পড়ে আসতে হয়েছে, আমার গণিত পড়ে আসতে হয়েছে। সব সাবজেক্টে কিন্তু আমার এভারেজ একটা নাম্বার তুলে কিন্তু আমার ক্যাডার হইতে হয়েছে। কিন্তু যে শুধুমাত্র পৌরনীতি বিশেষজ্ঞ, আমার চেয়ে অনেক অনেক বেশি জানে, সে কিন্তু আসতে পারে নাই, কারণ সে অন্যান্য সাইডে ভালো করতে পারে নাই। এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ওই যে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ। এদের হাত থেকে রক্ষা না করতে পারলে কোনো কিছু ঠিকঠাক মতো চলবে না। আমলাতান্ত্রিক যে জটিলতা, ওইটা নিজেরাই বানায় রাখে শুধুমাত্র বিভিন্ন সার্ভিসে গন্ডগোল লাগায় রাখার জন্য। আচ্ছা, তারপরে যাই হচ্ছে আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান আইনসভা, আমরা জানি। জাতীয় সংসদ, এটাও জানি। হাউস অব দা নেশন, এক কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদের সভাপতি স্পিকার। আবার সংসদের অধিবেশন যে আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। মনে রাখতে হবে বিষয়টা। সভাপতি হচ্ছে স্পিকার, আর রাষ্ট্রপতি হচ্ছে সভাটা আহ্বান করে, তিনি স্পিকারের হাতে দায়িত্ব দিয়ে দেন পরিচালনার জন্য, সভাপতিত্ব করার জন্য। আর জাতীয় সংসদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। শাসন বিভাগ তাদের কাজের জন্য দায়ী থাকে আইনসভার নিকট। কাস্টিং ভোট, কাস্টিং ভোট, কাস্টিং ভোট হচ্ছে সংসদে যখন কোনো বিষয়ে দুই পক্ষের ভোটাভুটির মধ্যে যদি সমান হয়ে যায় ভোটাভুটি, তখন যে সমতা, মানে যেটাকে আমরা বলি টাই ব্রেকার, ফুটবলের ভাষায় বলা হয় টাই ব্রেকার। তো ওইভাবে এই যে টাই সমতা অবস্থা, সেটাকে ভাঙার জন্য স্পিকার একটা ভোট দিয়ে দেয়, যে কাউকে দিয়ে দেয়, কোনো একটা পক্ষকে, যে পক্ষকে দিবে ওই পক্ষই হচ্ছে জয়ী হয়ে যায়। আচ্ছা, সংসদে কোরামের জন্য প্রয়োজন হচ্ছে 60 জন সংসদ সদস্যের উপস্থিতি। কোরাম হচ্ছে কোরাম হচ্ছে বাংলাদেশ সংবিধানের 75 নং অনুচ্ছেদে বলা হয়েছে কোরাম সম্পর্কে। অর্থাৎ কোনো সংসদের অধিবেশন শুরু হতে হলে জাতীয় সংসদে মিনিমাম 60 জন এমপি উপস্থিত থাকতে হবে, মিনিমাম 60 জন। 60 জন যদি উপস্থিত না থাকে, তাহলে বলা হয় কি যে কোরাম পূর্ণ হয় নাই। এই 60 জন না হওয়া পর্যন্ত অধিবেশন শুরু করা যাবে না। এটি হচ্ছে কোরাম। 60 জন পূর্ণ হওয়ার পরে অধিবেশন শুরু হতে হবে। সংসদের দুই অধিবেশনের মধ্যকার সর্বোচ্চ বিরতি 60 দিন, অর্থাৎ 2 মাস। 2 মাসের মধ্যেই একটা সংসদ শেষ হওয়ার 2 মাসের মধ্যে আর একটা অধিবেশন বসতে হবে। একটা অধিবেশন শেষ হওয়ার
2 মাসের মধ্যেই আর একটা অধিবেশন বসতে হবে। এই যে 60 দিন বিরতি দেয়, এই 60 দিনের মধ্যে জরুরি ভিত্তিতে যদি কোনো আইন প্রচার করা লাগে, প্রকাশ করা লাগে, তাহলে এটা রাষ্ট্রপতি করেন। তখন আমরা এটাকে কি বলি? অধ্যাদেশ। তখন আমরা কি বলি? এটা অধ্যাদেশ। কত নং অনুচ্ছেদ? 93। 93 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। যখন, যেমন এখন যদি কোনো কিছু হয়, এটা হবে কি? অধ্যাদেশ। কারণ এখন সংসদ নাই। এখন যদি রাষ্ট্রপতি কোনো স্পেশাল আইন টাইন বা কোনো কিছু একটা জারি করে, তাহলে সেটা হবে অধ্যাদেশ। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া সংসদের বাইরে থাকতে পারে সর্বোচ্চ 90 দিন। বর্তমান সংসদ কত? সম্ভবত দ্বাদশ ছিল। সংসদ এই যে লাস্ট যেটা ছিল সেটা দ্বাদশ ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত করি 300 জন সংসদ সদস্যকে, আর বাকি 50 জন হচ্ছে মহিলা আসন। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। রাষ্ট্রপতি প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতেই ভাষণ দিবেন। প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি ভাষণ দিবেন। এখন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে 2 জন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেছেন। একজন হচ্ছেন মার্শাল জোসেফ টিটো। তিনি হচ্ছেন যুগোস্লাভিয়ার নেতা। তিনি যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ছিলেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি যুগোস্লাভিয়া শাসন করে গিয়েছেন। তিনি ছিলেন মূলত একজন কমিউনিস্ট, কমিউনিজমে বিশ্বাসী ছিলেন। তিনি হচ্ছে 1961 সালে যে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন জোট নিরপেক্ষ আন্দোলন নামে যে একটা সংগঠন বা একটা মতবাদ প্রচার বা তৈরি করেছিলেন, তাদের একজন ছিলেন এই জোসেফ টিটো। জোট নিরপেক্ষ আন্দোলনটা তো তোমরা সবাই জানো, কেউ একটু বলতে পারবা জোট নিরপেক্ষ আন্দোলনটা কি? না, একটু মানে স্যার তৎকালীন সময়ে সময়ে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ওয়ার্স জোট আর হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন যে ডেটো জোট, এই দুই জোটের বাইরে থেকে যে দেশগুলো এই জোটের বাইরে ছিল, তারাই মূলত জোট নিরপেক্ষ আন্দোলনে। আচ্ছা, ধন্যবাদ। তোমার মূল বিষয়টা হচ্ছে এটা যে আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা হচ্ছে পুঁজিবাদ আর একটা হচ্ছে কমিউনিজম বা সমাজতন্ত্র। 2 দিকে বিভক্ত হয়ে গিয়েছিল। এখন প্রত্যেকের উপরে এরকম ভাবে চাপ আসতেছিল যে তোমরা কোনো না কোনো বলয়ে যাও, হয় রাশিয়ার বলয়ে, রাশিয়ার অধীনে সমাজতন্ত্রে যাও, অথবা আমেরিকার অধীনে যে নেতৃত্বে যে পুঁজিবাদ সেটাতে আসো। এখন ওই যে যুগোস্লাভিয়ার মার্শাল টিটু সহ আরো কয়েকজন, 4-5 জন মিলে তারা বলল যে আমরা কোনো জোটেই যাব না। আমরা কোনো জোটেই যাব না। এটা হচ্ছে কোল্ড ওয়ার চলাকালীন সময়ের ঘটনা, যে আমরা কোনো জোটেই যাব না, আমরা নিরপেক্ষ থাকব। তখন এটা নাম দিল জোট নিরপেক্ষ আন্দোলন। আমরা কোনো জোটেই যাব না, জোট নিরপেক্ষ। এই হচ্ছে জোসেফ টিটো। আরেকজন ছিলেন, তিনি ছিলেন ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ভি গিরি। তিনি হচ্ছে 69 থেকে 74 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, জাতীয় সংসদ ভবন, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্বোধন। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নির্মাণ কাজ শুরু হয় খুব গুরুত্বপূর্ণ না, আর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তবে উদ্বোধন কবে হয় এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এটা কোথায়? ঢাকা শেরেবাংলা নগর অবস্থিত। এটা স্থপতি হচ্ছে মার্কিন স্থপতি লুই আই খান।
এটা হচ্ছে সংসদ ভবন, এবং এটার পাশে একটা লেক দেখা যাচ্ছে, এটার নাম কি? স্যার ক্রিসেন্ট লেক। এটা হচ্ছে ক্রিসেন্ট লেক। লুই ইসাডুর কান, যিনি সংক্ষেপে লুই আই খান, তিনি মূলত একজন এস্তোনীয় বংশোদ্ভূত। তিনি একজন এস্তোনীয় বংশোদ্ভূত। আচ্ছা, তিনি হচ্ছে এই যে আমাদের সংসদ ভবন সেটার ডিজাইন করেছিলেন। আচ্ছা, তারপরে আসি। এই যে সংসদ ভবন সংলগ্ন লেকের নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। 350টা মোট আসন। আচ্ছা, এগুলা খুব মনে হইতে পারে যে খুব সহজ প্রশ্ন, কিন্তু এগুলা কিন্তু আসে পরীক্ষায়। যেহেতু আসে সেহেতু আমাকে পড়াইতে হবে, কিন্তু এগুলো অত্যন্ত সহজ, এবং এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের এই প্রশ্নটা, যে কতটি আসন আর কতটিতে সরাসরি নির্বাচন হয়। কিন্তু বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা বেশ কয়েকবার আসছে। জাতীয় সংসদের 1 নম্বর হচ্ছে পঞ্চগড়, আর 300 নম্বর হচ্ছে বান্দরবান। উত্তরবঙ্গ থেকে শুরু হয়ে বান্দরবানে গিয়ে শেষ। সংসদে উত্থাপিত আইনের খসড়া বা যে প্রস্তাব সেটাকে বলা হয় বিল। বিল দুই প্রকার, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল কোনগুলো? যেগুলো মন্ত্রীগণ উত্থাপন করেন। আর বেসরকারি বিল হচ্ছে যারা এমপিগণ যে বিলগুলো উত্থাপন করেন সেগুলো বেসরকারি। আর মন্ত্রীরা যেটা করেন সেটা সরকারি বিল। সংসদে যদি কোনো বিল গৃহীত হয় তাহলে সেটা রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করা হয়। রাষ্ট্রপতি সম্মতি দিলে সেই বিল আইনে পরিণত হয়। আর যদি রাষ্ট্রপতি সম্মতি না দেয় তখন কি হয়? আর রাষ্ট্রপতি যদি সম্মতি না দেয়, তাহলে 15 কার্য দিবস পরে তিনি সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হয়। এটা এটা বিষয়টা অনেকটা এরকম যে আমাদের যে বদলি হয়, এই কেউ একজন কথা বলতেছো, মাইক্রোফোন অন করে। আচ্ছা, যাই হোক, আমাদের যে বদলি হয় তখন আমাদের অর্ডারে লেখা থাকে যে আজকে মনে করো 17 তারিখ, তো আজকে অর্ডার হইলো, তো লেখা থাকবে যে আগামী 20 তারিখ অপরাহ্ন এর মধ্যে তাকে নিজ কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। যদি অবমুক্ত না হয় তাহলে 20 তারিখ অপরাহ্নের পর থেকে অবমুক্ত হয়েছেন বলে ধরে নেওয়া হবে। বিষয়টা এরকম। মানে অনেক সময় ঘটনা হয় কি, যে যে প্রতিষ্ঠান প্রধান থাকে তিনি মানে সম্পর্ক তো সবার সাথে সবার ভালো থাকে না। যেমন আমার প্রিন্সিপালের সাথে আমার সম্পর্ক ভালো নাই থাকতে পারে। আমার তো রিলিজটা নিতে হবে প্রিন্সিপালের কাছ থেকে। এখন প্রিন্সিপাল আমার সাথে আমার প্রতি সন্তুষ্ট না কোনো কারণে, প্রিন্সিপাল আমাকে রিলিজ দিবে না। এখন 20 তারিখ যদি না দেয় তাহলে সমস্যা না? আমাকে তো এইখানে 20 তারিখ পর্যন্ত আমার লাস্ট ডেট, আমাকে এখান থেকে নিতেই হবে। তখন এই বিষয়টাকে, জটিল বিষয়টাকে সহজ করার জন্য অফিস আদেশেই লেখা থাকে যে 20 তারিখ অপরাহ্নে তাকে এখান থেকে অবমুক্ত হতে হবে। যদি না হয় ধরে নেওয়া হবে তিনি 20 তারিখের পরে অবমুক্ত হয়েছেন। তখন প্রিন্সিপাল দেখ বা না দেখ, আমি 21 তারিখে নতুন কর্মস্থলে যোগদান করব। আচ্ছা, কার্যপ্রণালী বিধি বলা হয় কোনগুলোকে? যেই বিধি অনুযায়ী সংসদ পরিচালিত হয়। কার্যপ্রণালী বিধি গৃহীত হয়েছিল 1974 সালে। এগুলো খুব গুরুত্বপূর্ণ না। জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে 76 নং অনুচ্ছেদে। 50টা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ না এগুলা। আচ্ছা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এগুলা এখন মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ। তথ্য অধিকার আইন 2009।
আচ্ছা, তথ্য অধিকার আইন 2009, এটা মূলত অধ্যাদেশ হিসেবে জারি হয়েছিল প্রথমে, পরবর্তীতে এটা আইন হয়। প্রথমে অধ্যাদেশ 20 অক্টোবর 2008 সাল, এটা অধ্যাদেশ জারি হয়েছিল। কারণ কি অধ্যাদেশ হিসেবে কেন ছিল? কারণ কি? কারণ হচ্ছে তখন কিন্তু সংসদ ছিল না। আমরা জানি যে 2006 সালের অক্টোবরে সংসদ ভেঙে দেওয়া হয়েছিল এবং নতুন নির্বাচন হয় 2008 সালের 29শে ডিসেম্বর। আর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছিল 2009 সালের 6 বা 7 জানুয়ারি এরকম। তাহলে ওই সময় কিন্তু কোনো সংসদ ছিল না, যে জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে এই তথ্য অধিকার আইন জারি করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এটাকে আইনে পরিণত করে এবং সর্বশেষ গেজেট হিসেবে এটা প্রকাশিত হয় 2009 সালের 6 এপ্রিল, অর্থাৎ ক্ষমতা গ্রহণের 4 মাস পরে আওয়ামী লীগ সরকার। আর এটা কার্যকর হয় 1 জুলাই থেকে। একটু তথ্য অধিকার আইনটা একটু বিস্তারিত দেখি। ব্যাপার হচ্ছে না কেন? হুম। স্যার সমস্যা হচ্ছে কি কোনো? সমস্যা তো, তো এই যে আমি এখানে একটা পিডিএফ করেছিলাম এবং পিডিএফ এ একটা লিংক করেছিলাম, এই যে তথ্য অধিকার আইন, এখন লিংকটা কাজ করতেছে না কেন? স্যার এটা স্যার আপনি যখন এটা ওপেন করবেন স্লাইডটা শো করেন। স্লাইড কি এইভাবে? জি স্যার। কি ব্যাপার, আরে স্যার ব্যাক দেন তো, লিঙ্কটা কি ক্লিয়ার হয়নি? স্যার খুব সম্ভবত লিংকটা সম্ভবত, কন্ট্রোলে ধরে নিতে হয়, খুব সম্ভবত হ্যাঁ, কন্ট্রোল বাটনটা ধরে নিতে হয়। এটা কন্ট্রোলে ধরলেও হচ্ছে না। তার কারণ হচ্ছে কি, যেমন লিংক যখন আমি দিই তখন এখানে ক্লিক করলেই তোমার লিংকের যে লিংকটা আসে এখানে কিন্তু শো করতেছে না, তার মানে কোনো একটা প্রবলেম আছে। যেমন এখানে দেখো, এই যে দেখো লিংক শো করতেছে, আমি কার্সরটা রাখলে কিন্তু স্যার লিংক ওই শো লিঙ্কটা করতেছে। তাহলে খুব সম্ভবত এক্সপায়ার্ড হয়ে গেছে যার কারণে যাচ্ছে না। হইতে পারে, এরকম একটা কিছু হবে যে জন্য এই যে লিংকই শো করে না। আচ্ছা যাই হোক, এটা তথ্য অধিকার আইনে হচ্ছে আহ, দুইটা ধারা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ধারাটা হচ্ছে 5 এবং 7। এই এই ধারাগুলোতে বলা হয়েছে যে উম, তথ্য পাওয়ার অধিকার, তথ্য পাওয়ার অধিকার সবারই আছে। তথ্য পাওয়ার অধিকার সবারই আছে, কিন্তু তাই বলে যে কোনো তথ্য চাইলেই পাওয়া যাবে না। যেমন যদি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ নথি হয়, সেটা আপনি চাইলেই আপনাকে দিতে বাধ্য না। যেমন একটা ঘটনা ঘটেছিল, প্রথম আলোর একটা সাংবাদিক ছিল, সম্ভবত ফারজানা নাকি জানি, প্রথম আলোর একজন সাংবাদিক, ফারজানা ইসলাম এরকম। তাকে কিন্তু মন্ত্রণালয়ে, মানে এটা খুব লেখালেখি হয়েছিল যে মন্ত্রণালয়ে তারা ঘাড় ধাক্কা দিছে, তারা ঘাড়ে ধরে পিয়নরা, পিয়ন যারা ছিল, এক মহিলা ঘাড়ে ধরে তাকে অপমান করছে, হেনস্থা করছে। তারপরে তাকে পুলিশে দেওয়ার জন্য মোটামুটি সবকিছু রেডি ছিল। তারপরে তার কাছ থেকে মুচলেকা নিছে যে আমি জীবনে আর এরকম করবো না, এরকম একটা কিছু মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। এখন কথা হচ্ছে সে মিনিস্ট্রিতে কি করতে গিয়েছিল? মিনিস্ট্রিতে হচ্ছে সে যা করতে গিয়েছিল তা হচ্ছে ওই সময় চীনের সাথে কিছু গোপন চুক্তি হয় ভারতের, বাংলাদেশের। চীনের সাথে বাংলাদেশের কিছু গোপন চুক্তি হয়। আসলে গোপন চুক্তি তো আমরা সবকিছু জানি না। বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নির্বাচিত হয় পরোক্ষ প্রত্যক্ষভাবে। কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য বা দেশ উন্নয়নের জন্য তারা কি করতেছে, এটা তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে আমাদের সবাইকে জানায় করেন। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা ঘরে যখন 10 জনের মত নিতে যায় তখন সমস্যা। যদি ওই ঘরের প্রধানকে, গৃহকর্তাকে একজনের মত দেন, কিভাবে কি আপনি চান এই একজনের মতটাকে আমরা 10 জনের মত হিসেবে ধরে নিব? তাহলে বিষয়টা সহজ হয়। যখন বাংলাদেশের সাথে চীনের কিছু গোপন চুক্তি হয়, যে গিয়েছিল সে ছিল ভারতের দালাল। সে হচ্ছে ওই গোপন চুক্তিগুলার ছবি তোলা বা কাগজগুলা সে ব্যাগে উঠাইতেছিল, প্রথম আলো সাংবাদিক ফারহানা বা ফারজানা ইসলাম।
সে ব্যাগে ব্যাগে ঢুকাইতেছিল, তখন হচ্ছে পিয়ন ধরে ফেলে। পিয়ন ধরে কিন্তু তারে পরে হেনস্থা করে, এমনি এমনি হেনস্থা করে নাই। এখন এখানে গিয়ে বললেই হবে না যে তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী আমি যে কোনো তথ্য পাবার অধিকার রাখি। 5 এবং 7 তাই বলা হয়েছে। আপনি ইচ্ছা করলেই গিয়ে বলতে পারবেন না যে ইউনূস সাহেব কি পরিমাণ ট্যাক্স দেয় না, আর আয়কর দেয় না, কি কি দেয় সব ডকুমেন্টস আমাকে দেন। তারা দিতে বাধ্য না। যদি কোনো ঝামেলা না থাকে তারা দিতে বাধ্য না। তো 5 এবং 7 এইগুলো বলা হয়েছে যে কোন কোন অধিকারগুলো আপনি চাইলেও পাবেন না, আর কোন কোন অধিকারগুলো আপনার আপনি পেতে পারেন, কোন কোন তথ্যগুলা, কোন কোন তথ্যগুলো আপনি পেতে পারেন, কোন কোন তথ্যগুলা আপনার জানার দরকার নাই বা এটা গোপন বিষয়। তারপরে আসি ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এবং 2019 সালের ডিসেম্বরে জেনেভায় জাতিসংঘের হাই কমিশন ফর হিউম্যান রাইটসের অফিসের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বৈঠক করেছি। সেই বৈঠকে দুই পক্ষে দুইটি কমিটি করার সিদ্ধান্ত হয়, আমরা কমিটি করে দিয়েছি। সেই কমিটি বৈঠকও করেছে। তিনি কে যিনি বলছেন? তিনি সম্ভবত আইনমন্ত্রী আনিসুল হক। আচ্ছা, 2018 সালের 8 অক্টোবর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়, এবং 20 সালের জানুয়ারি থেকে 22 সাল পর্যন্ত 26 মাসে মামলা হয় 890টি। এটা ছিল একটা ব্যাপক সমালোচিত আইন, ব্যাপক সমালোচিত। এটার কারণ হচ্ছে গিয়ে যে আমরা যে সোশ্যাল মিডিয়া বা অনলাইন লেখালেখি, এই অনলাইন লেখালেখিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ শেখ হাসিনা যখন বেপরোয়া হয়ে যায় তখন কিন্তু এই আইনটা করা, যে বাংলাদেশের মানুষের রাস্তাঘাটে তো নামতেই পারে না পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনীর ভয়ে, অনলাইনের জন্য কিছু না লিখতে পারে, তখন এই আইনটা কঠোর করা। তখন মির্জা ফখরুল বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এখানে অনেকগুলা ধারা পরবর্তীতে 24 সালে এসে বাতিল করা হয়। এটা মূলত আইনটা করা হয়েছিল প্রথম তথ্য প্রযুক্তি আইন 2006 সালে, পরবর্তীতে 13 সালে আরো কিছু অনুচ্ছেদ বা ধারা অ্যাড করা হয়, আরো শক্তিশালী করা হয়। এখানে অনেকগুলো ধারাতে অনেক কিছু লেখা আছে যেখানে সাংবাদিকরাও ঠিক মতো লেখালেখি করতে পারতো না, এগুলা। আচ্ছা। আচ্ছা, এবার আসি সাইবার নিরাপত্তা আইন 2024। 2018 সালে যে নিরাপত্তা আইনটা ছিল সেটা কিছু পরিবর্তন করে 2023 সালে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়। এটা নিয়েও সমালোচনা প্রচুর হয়। 24 সালে এসে 24 সাল প্রস্তাবিত কিছু নীতিমালা দেয়, তাদের কিছু সুপারিশ যে কোন কোনগুলা পরিবর্তন করার দরকার, কিভাবে কিভাবে পরিবর্তন করা দরকার। এই যে এখানে যেই প্রস্তাবনাটা দেয় সেখানে সবকিছু মোটামুটি বলা আছে। 2 সালে কি হয়েছিল, 6 সালে কি ছিল, 9 সালে কি, 13 সাল, 21 সাল। 21 সালের 4 এপ্রিল আরো 7টি সাইবার ট্রাইব্যুনাল স্থাপিত হয়। আচ্ছা, 15 সালে কি হয়, 18 সালে কি হয়, সবকিছু এখানে লেখা আছে। আচ্ছা, আমরা পরবর্তী আহ তারপরে চলে যায় হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগীয় সর্বোচ্চ প্রতিষ্ঠান
সুপ্রিম কোর্ট গঠিত হয় দুইটা ভাগে, দুইটা বিভাগ নিয়ে। একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে, কোর্ট অফ রেকর্ড। বাংলাদেশ সংবিধানের 94 নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট গঠিত হয়। আর সংবিধানের 95 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। একটু আমরা দেখি কে কাকে নিয়োগ দেয়। এটা সম্ভবত আরো আগে সবাইকে একবার দেখিয়েছিলাম। যেমন রাষ্ট্রপতি যাদেরকে শপথ বাক্য পাঠ করান, রাষ্ট্রপতি হচ্ছে প্রাইম মিনিস্টার, স্পিকার আর চিফ জাস্টিস তাদেরকে। তারপরে হচ্ছে স্পিকার হচ্ছে প্রাইম মিনিস্টার এবং এমপি যারা আছে তাদেরকে। আর চিফ জাস্টিস যাদেরকে করায় তারা হচ্ছে সিইসি এবং অন্যান্য ইসি যারা, সিএজি এবং পিএসসি, পিএসসি যে মেম্বাররা তাদেরকে শপথ বাক্য পাঠ করায়। আচ্ছা। বিচারপতিদের অবসরের বয়সসীমা হচ্ছে 67 বছর। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এস এম সায়েম। আবু সাদাত মোহাম্মদ সায়েম, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি 72 থেকে 75 সাল পর্যন্ত। আর বর্তমানে 25তম প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। তিনি হচ্ছে এই যে ছাত্র ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের পরে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একটা মানুষ। তার বাবা ছিলেন বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইশতিয়াক আহমেদ। বর্তমানে যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের পিতা সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল, এবং তিনি দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেটার উপদেষ্টা ছিলেন। 2001 সালে যেটা হয়েছিল সেটার উপদেষ্টা ছিলেন ইশতিয়াক আহমেদ, এই রেফাত আহমেদের বাবা। আচ্ছা, তারপরে আসে হচ্ছে হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ, দণ্ডাদেশ এগুলার বিরুদ্ধে যে আপিল শুনানি এবং নিষ্পত্তির এখতিয়ার থাকে সেটা হচ্ছে আপিল বিভাগের থাকে। এবার আসি প্রশাসনিক ট্রাইব্যুনাল, যেটা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের 117 নং অনুচ্ছেদে। 117 নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। প্রশাসনিক ট্রাইব্যুনাল কেন হয়? প্রশাসনিক ট্রাইব্যুনাল হয় যে সরকারি যারা চাকরিজীবী আছে তাদের চাকরির যে মেয়াদ সেটা নিয়ে কোনো সমস্যা হইলে, চাকরির শর্তাবলী যদি কোনো কিছু পরিবর্তন করা লাগে, বা কারো চাকরিতে যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত অনুযায়ী তিনি ঢুকেন নাই বা মিথ্যার আশ্রয় নিয়েছেন, তার বিরুদ্ধে কোনো মামলা পরিচালনার জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রয়োজন। পদোন্নতির জন্য, এইসব বিষয় নিয়ে পদোন্নতি শর্তাবলী, বাসা, বেতন ভাতা, পেনশন এগুলো যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল মাধ্যমে মামলা করতে হয়। খুব গুরুত্বপূর্ণ 117। বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় 1 নভেম্বর 2007 সাল। যে মামলার প্রেক্ষাপটে, সেই মামলাটা ছিল মাজদার হোসেন বনাম বাংলাদেশ। এই ভদ্রলোক হচ্ছে মাজদার হোসেন, এবং তিনি এই কাজটা করেছিলেন বাংলাদেশ সংবিধানের 22 নং অনুচ্ছেদ অনুযায়ী।
22 নং অনুচ্ছেদে বলা আছে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণ। বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথককরণের কথা বলা হয়েছে সংবিধানে, তার মানে সংবিধান প্রণীত হয়েছে 1972 সালে, তার মানে 1972 সালে এটা বলা ছিল, কিন্তু এটা আর কেউ করতে পারে নাই। এটা কোনো সরকারই করতে পারেনি। এই জন্য বাংলাদেশে কয়েক বছর পর পর যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, এটা দেশের জন্য এবং দেশের জনগণের জন্য আমার মনে হয় আশীর্বাদ। এই তত্ত্বাবধায়ক সরকারগুলো আসার কারণে কিছু কিছু কাজ হয়। যেমন এই যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ, এটা কোনো দলীয় সরকার করতে পারতো না। তার কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে আমলাতান্ত্রিক দেশ। যে কোনো সরকার হোক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, কমিউনিস্ট আসুক, পারতো না। এই তত্ত্বাবধায়ক সরকারগুলা এসে এই কাজগুলা করে। তত্ত্ব অধিকার আইন, এটাও তো তত্ত্বাবধায়ক সরকারের আমলেরই। তার মানে আশীর্বাদ। এই যে এখন ইউনূস সরকার আসছে, এগুলো আশীর্বাদ দেশের জন্য। তারা যদি সংস্কার চায়, সং- সংবিধান বা যে কোনো বিষয় বাংলাদেশের, তারা আরো 2-1 বছর থাকুক, থেকে দেশটাকে, কারণ বিএনপি যে হয়তো নির্বাচন হলে তো বিএনপি আসবে, এখন তো আর বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপি আর জামাত, তো জামাত বিএনপির সাথে নির্বাচনে পাশ করার মতো সেই ভোট এখনো নাই জামাতের। পাশ করবে বিএনপি। বিএনপি যে আহামরি খুব ভালো আওয়ামী লীগ থেকে, বিষয়টা এরকম না কিন্তু। দুটোটা একই সিস্টেম, একই দল। দুটোটার চলার গতি, কাজকর্ম, দেশ চালানোর সিস্টেম সবই এক, নামটাতে ভিন্ন, মানুষ ভিন্ন। ফুটপাতে আগে যে দোকানগুলো থেকে যুব দলের যুবলীগের নেতায় চাঁদা নিত, এখন চাঁদা নিবে হচ্ছে যুব দলের নেতা। নেতা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির কোনো পরিবর্তন হয় নাই। এই কাজটা তিনি করেছিলেন 1995 সালে, একটা মামলা করেছিলেন তিনি এবং তার সাথে কয়েকজন অফিসার ছিলেন। মামলাটার নাম ছিল মাজদার হোসেন বনাম বাংলাদেশ। সেই মামলার প্রেক্ষাপটে 2007 সালে 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়। এবং এই যে ওনারই একটা টক শো শুনেছিলাম কিছুদিন আগে, ওই যে একটু আগে যেটা বললাম আর কি, যে একজন ইসিল্যান্ডের শরীর খারাপ, জ্বর উঠেছে, সিভিল সার্জনকে ফোন দিয়ে বলে যে তার শরীরে জ্বর মাপার জন্য তার বাসায় যেতে। এই যে তিনি বলেছিলেন, একটা মিটিং এ গিয়ে বলেছিলেন আর কি। তো সেটা আমি মানে আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং একটা অযৌক্তিক বিষয়। আচ্ছা, এখন যুদ্ধাপরাধীদের নিয়ে যে ট্রাইব্যুনাল, এগুলার এখন আর এখান থেকে প্রশ্ন খুব বেশি আসার সম্ভাবনা নাই। সম্ভবত এই যে মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল সরকার করেছিল, মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালই কিন্তু এখন আওয়ামী লীগ নেতা প্লাস শেখ হাসিনা সবার বিচার হবে যদি শেখ হাসিনা দেশে আসে। ওই মানবতা বিরোধী অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল, সেগুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হবে। শেখ হাসিনা তো বলেই যে আমি চট করে ঢুকে পড়বো, বাংলাদেশের কাছে আছি। যদি আইন আদালত ফেস করে শেখ হাসিনা, তাহলে থাকতে পারবে এবং জেলেই থাকতে হবে তাকে, শেখ হাসিনাকে। এবং শেখ হাসিনার যে বয়স এবং শারীরিক অবস্থা, তাতে তিনি তা ফেস করতে পারবেন। খালেদা জিয়ার মতো অকেজো হয়ে যাবেন। খালেদা জিয়াকে তো শেখ হাসিনা মোটামুটি জেলে রেখে একেবারে অকেজো করে দিচ্ছে। তারপর হচ্ছে নির্বাহী বিভাগ। হুম। রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশ নিয়ে থাকে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে মন্ত্রী পরিষদ। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতিকে পাঠ করান স্পিকার। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। স্যার, আচ্ছা। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ প্রধান। করান স্পিকার। কিন্তু স্যার মানে
মানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব যখন শপথ নেন, তখন মানে মানে ভিডিও ফুটেজে যতটুকু খেয়াল করলাম, উম, তখন মেবি প্রাক্তন যে প্রধান বিচারপতি ছিলেন, তিনি শপথ করাইছিলেন। তখন স্পিকার কি ছিলেন না? না, তখন মেবি স্পিকার ছিলেন না। হ্যাঁ, স্পিকার না থাকলে প্রাক্তন প্রধান বিচারপতি এটা করাইতে পারে। যদি স্পিকার না থাকে তাহলে প্রাক্তন প্রধান বিচারপতি এটা পারে, রাষ্ট্রপতি ওই স্পিকারের অনুপস্থিতিতে। আচ্ছা, টেকনোক্র্যাট তো আমরা এটা জানি যে যদি কোনো যোগ্যতা সম্পন্ন লোককে মনে হয় যে তাকে মন্ত্রী বানানো উচিত, কিন্তু তিনি নির্বাচনে পাশ করতে পারেন নাই বা তাকে মনোনয়ন দেওয়া হয় নাই, তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের ইচ্ছা অনুযায়ী ওইসব মানুষগুলাকে মন্ত্রিত্ব দিতে পারে, তবে সেটা সর্বোচ্চ 10%। সর্বোচ্চ 10%। যেমন গত মন্ত্রিসভায় ডাক্তার সামন্তলাল ছিলেন সম্ভবত স্বাস্থ্যমন্ত্রী। সামন্তলাল কিন্তু নির্বাচিত ছিলেন না, বা তিনি নির্বাচনই করেন নাই। তাকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন শেখ হাসিনা, কারণ তিনি যোগ্য লোক ছিলেন। সামন্তলাল তিনি যোগ্য লোক ছিলেন। হয়তো তিনি ভোটে হেরে যেতেন, রাজনৈতিকভাবে আনফিট ছিলেন, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর চালানোর মতো যোগ্য লোক ছিলেন। আমার খালিয়াজুরির সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার কিন্তু নির্বাচন করেন নাই। তিনি কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হয়েছিলেন কিভাবে? টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে। ওই আসন থেকে নির্বাচন করতে হচ্ছে রেবেকা মুমিন। রেবেকা মুমিনের পরে সাজ্জাতুল হাসান। এই মুস্তফা জব্বার কখনো নির্বাচন করেন নাই, মন্ত্রী হয়েছিলেন তিনি টেকনোক্র্যাট কোটায়। কারণ কি? শেখ হাসিনা মনে করেছিলেন যে মুস্তফা জব্বার যথেষ্ট যোগ্য লোক, তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া যায়, ওই জন্য তাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে করেছিলেন। সংস্থাপন মন্ত্রণালয়ের নাম প্রশাসন মন্ত্রণালয় করা হয় 2011 সালে। রাষ্ট্রপতি শীর্ষ ব্যক্তি। প্রজাতন্ত্রের সকল নির্বাহী আদেশ, শাসনকর্ম সম্পন্ন হয় রাষ্ট্রপতির নামে। সংসদীয় সরকার ব্যবস্থা, হেড অফ গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভা সকল কাজের জন্য দায়ী থাকে সংসদের কাছে। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান মন্ত্রী, আর প্রশাসনিক প্রধান সচিব। প্রশাসনিক প্রধান ও মুখ্য হিসাব নিরীক্ষক এটা সচিব। আর নির্বাহী প্রধান মানে যদি বলা হয় যে মন্ত্রণালয়ের প্রধান কি, এটা মন্ত্রী। হ্যাঁ, নির্বাহী আর প্রশাসনিক ব্যাপারটা একটু ক্লিয়ার করো। নির্বাহী তোমার সার্বিকভাবে সবকিছু, বা সবকিছু একেবারে সার্বিকভাবে এটার প্রধান মন্ত্রী। যদি কোনো উল্লেখ না থাকে যে প্রশাসনিক নির্বাহী কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে আমরা ধরে নিই কি? ধরেই নিই কে প্রধান? মন্ত্রী। ওটা সার্বিকভাবে বা নির্বাহী, একই কথা। আর প্রশাসনিক যে বিষয়টা, সেটা প্রধান সচিব। মূলত মূলত কিন্তু সবকিছুর প্রধানই মন্ত্রী। সচিব কি? মন্ত্রীকে কিছু জ্ঞান পরামর্শ দেয় যে কোন জিনিসটা কিভাবে করতে হবে। অনেক সময় মন্ত্রীরা বুঝে না, বা মন্ত্রী তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে অনেক রাজনৈতিক ডিলিংস করতে হয়। তার কাজ কিন্তু সব এই সচিবে করে।
সচিব কারে দিয়ে করায়? তার যে জুনিয়র আছে একটা ডিপার্টমেন্টে, তার সচিব একজন থাকলে অন্যান্য লোক তার কম থাকে না। যেমন বিশেষ করে ও প্রতিষ্ঠান প্রধান যে থাকে সে তো কোনো কাজই করে না স্বাক্ষর ছাড়া, সব কাজের জন্য সে আলাদা আলাদা ভাগ করে দেয়। ঠিক তেমনি মন্ত্রণালয়ের সব কাজই করে মোটামুটি সচিব। সচিব বলতে সচিব অন্যদেরকে করায় আনে, তারপরে সে একটু দেখে মন্ত্রীকে বলে যে স্যার এই অবস্থা, স্বাক্ষর দিয়ে দেয়। মন্ত্রী শুধু স্বাক্ষর দিয়ে দেয়। এটি হচ্ছে মূলত সবকিছুর প্রধান এই মন্ত্রী। তো সচিবকে একটু সম্মান দেওয়ার জন্য বলা হয় যে প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব। সচিবের কি কোনো পাওয়ার আছে মন্ত্রীর বাইরে গিয়ে কিছু করার এই মন্ত্রণালয় সম্পর্কিত? শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রী ছাড়া শিক্ষা সচিব কি করতে পারবে? যদি শিক্ষা মন্ত্রী বলে যে আমি দেখি শিক্ষা সচিব আপনি কি কি করতে পারেন আমি ছাড়া, আমি আপনাকে আটকাবো পদে পদে, তাহলে প্রশাসনিক প্রধান বলতে কি বোঝায়? কিছুই না। এটা জাস্ট একটু সম্মান দেওয়ার জন্য, মূলত সবকিছুই করে হচ্ছে সবকিছুর প্রধানমন্ত্রী। তারপরে আসি সচিবালয় কাকে বলে। সচিবালয়ের প্রশাসনিক প্রধান সচিব। তারপরে হচ্ছে মাঠ প্রশাসনের প্রথম ও সর্বোচ্চ ধাপ হলো বিভাগীয় প্রশাসন। আর সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হলেন বিভাগীয় কমিশনার। আর বিভাগীয় কমিশনার সাধারণত হচ্ছে অতিরিক্ত সচিবের পদ। বিভাগীয় কমিশনারটা হচ্ছে অতিরিক্ত সচিবের পদ। তৃতীয় ধাপ বা নিম্ন পর্যায়ে রয়েছে উপজেলা প্রশাসন। বাংলাদেশে বর্তমানে কতগুলো উপজেলা রয়েছে? 495টা উপজেলা রয়েছে। স্থানীয় শাসন বলা হয়েছে সংবিধানের 59 এবং 60 নং অনুচ্ছেদে। উপমহাদেশে প্রথম স্থানীয় সরকার চালু করেন ওয়ারেন হেস্টিংস 1772 সালে। স্থানীয় সরকার দুই ধরনের, গ্রাম্য আর শহরে। গ্রাম্যটা হচ্ছে কি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। আর শহরেরটা হচ্ছে সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এটা হচ্ছে শহরের সিস্টেম। জেলা পরিষদ আইন লাগবে না। বাংলাদেশে পার্বত্য জেলা রয়েছে 3টা: রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। জেলা পরিষদের প্রধান থাকেন একজন চেয়ারম্যান। সাধারণ সদস্য 15 জন, মহিলা 5 জন সহ মোট 21 জন নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। 21 জন জেলা পরিষদের সদস্য হচ্ছে 21 জন। আর ইউনিয়ন পরিষদের কয়জন? সামনে আসবো। ইউনিয়ন পরিষদের হচ্ছে 13 জন। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন জেলা ছিল 19টা আর বৃহত্তর জেলা 17টা। স্বাধীন বাংলাদেশের বৃহত্তর ছিল 17টা আর প্রতিষ্ঠাকালীন ছিল 19টা জেলা। আচ্ছা, বৃহত্তর জেলা কোনগুলা? বৃহত্তর জেলা হচ্ছে যখন হচ্ছে দেশ ভাগের পর 1947 সালে দেশ ভাগের পর বাংলাদেশের যে ভূখণ্ড, সেখানে যে জেলাগুলো ওই সময়ে ছিল, অর্থাৎ দেশ ভাগের আগে থেকেই যখন এক জায়গায় ছিল ভারতীয় উপমহাদেশ, পরেই তো ভাগ হইলো 47-এ ভারত পাকিস্তান। তো ভাগ হওয়ার পরেও যে জেলাগুলোর ভূখণ্ড বাংলাদেশের ভূখণ্ডে ছিল, ভৌগোলিক অবস্থার মধ্যে ছিল, এই জেলাগুলোকে বলা হয় বৃহত্তর জেলা। এই বৃহত্তর জেলা ছিল 17টা।
আচ্ছা, সেই 17টা, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালে আরো দুইটা যুক্ত হয়, এই 19টা হচ্ছে প্রতিষ্ঠাকালীন জেলা। কোনটা কোনটা? টাঙ্গাইল আর পটুয়াখালী, নাকি দেখি তো। স্বাধীন বাংলাদেশের প্রথম নগর জামালপুর, না এটা না, টাঙ্গাইল আর পটুয়াখালী। তাহলে আগের 17টা টাঙ্গাইল পটুয়াখালী, এই 19টা হচ্ছে প্রতিষ্ঠাকালীন, আর আগের 17টা হচ্ছে বৃহত্তর। যেমন বৃহত্তর ময়মনসিংহ বলতে আমরা 6টা জেলাকে বুঝি। 6টা জেলা ছোটবেলায় মনে রাখতাম কিভাবে? টানে কিসে মজা, তাতে টাঙ্গাইল, নেতে নেত্রকোনা, মতে ময়মনসিংহ, যাতে জামালপুর, টানে ও সরি কিতে কিশোরগঞ্জ, সেতে শেরপুর। এই টানে কিসে মজা, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর। এই সর্বশেষ হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ। তারপরে হচ্ছে বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম। কি হয়ে গেল? আচ্ছা, উপজেলা পরিষদ চালু হয় 1983 সালে। উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনিক পুনর্গঠন 1983 অধ্যাদেশ অনুযায়ী। বর্তমানে বাংলাদেশে উপজেলা রয়েছে 495টা। সর্বশেষ হচ্ছে ঢাসার, মধ্যনগর, ঈদগাঁ, এই তিনটা সর্বশেষ। আচ্ছা, দেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয় কত সালে? 85 সালে না? উনিশশো পঁচাশি সালে। উপজেলা গঠিত হয় 83-তে, আর নির্বাচনটা হয় 1985 সালে। তারপরে বিএনপি গভর্নমেন্ট এসে এটা বাতিল করে দিয়েছিল সম্ভবত 95-এ। তারপরে আর নির্বাচন হয় নাই। তারপরে আবার আওয়ামী লীগ এসে চালু করে, এবং প্রথম নির্বাচন হয় 2011 সালে। না, 11 না, 9 সালেই হয়। প্রথম নির্বাচন হয় 2009 সালেই। যেমন আমাদের এখানে প্রথম সর্বশেষ গেল 24 সালের জুন মাসে। তাহলে 24 সালে যদি হয়, তার আগে ছিল 19 সালে, তার আগে 14 সালে, তার আগে 9 সালে। হ্যাঁ, তাহলে শেখ হাসিনা এসে আবার চালু করে 2009 সালে। ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ হচ্ছে গ্রামীণ স্থানীয় সরকারের একক বা সর্বনিম্ন স্তর। এটা আগের নাম ছিল পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত যেটাকে বলা হইতো। তারপরে সেটা ইউনিয়ন পরিষদ হয়। ইউনিয়ন পরিষদের গঠন 13 জন নিয়ে, একজন চেয়ারম্যান, 3 জন মহিলা মেম্বার এবং 9 জন মেম্বার। এই 13 জন নিয়ে হচ্ছে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে সেটা হচ্ছে, আমি তিনটা তথ্য পেয়েছি। এক জায়গায় পেয়েছি হচ্ছে 4550টা, যেটা জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট। তারপরে সেট একাডেমি নামে একটা আছে, সেখানে পেয়েছি আমি 4571টা। উইকিপিডিয়াতে পেয়েছি 4579টা। তবে আমার মনে হয় এগুলা থেকে, সবগুলা থেকে ওই যে জাতীয় তথ্য বাতায়ন যেটা 4550টা, ওইটাই সম্ভবত পারফেক্ট।
আনসার ওইটি করতে হবে, কারণ সেক্ট একাডেমির কোনো ভরসা না, এটা একটা অনলাইন ওয়েবসাইট বা এটা একটা কোচিং সেন্টার, এটা কোনো ভরসা নাই। 4550টি কিন্তু আমাদের লিখতে হবে। পৌরসভা, ব্রিটিশ শাসন আমলে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে 3টা পৌরসভা ছিল: ঢাকা, চট্টগ্রাম, যশোর। তার মানে যশোর কিন্তু অনেক আগে থেকে উন্নত, সে 1864 সালে 3টা পৌরসভা ছিল: ঢাকা, চট্টগ্রাম আর যশোর। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হয় 1974 সালে। তখন ক্ষমতায় কে ছিল, কোন দল ক্ষমতা? বিএনপি স্যার। বিএনপি ক্ষমতায় ছিল, তারপরও পাশ করে মেয়র হানিফ। কারণ কি, তখনও বিএনপি কে শেখ হাসিনা শিখাইতে পারে নাই যে নির্বাচনে কিভাবে দুর্নীতি করতে হয়। ওই জন্য বিএনপি ছেড়ে দিছিল। যেখানে মেয়র মোহাম্মদ হানিফ পাশ করেছিলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের নেতা এবং মহানগর আওয়ামী লীগের আজীবন সভাপতি। তিনি 30 বছর সভাপতি। 76 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের স্যার, সভাপতি ছিলেন। জি। যতটুকু জানি এই মানে প্রথম যে পিওর নির্বাচনটা ছিল সেটা ব- মানে বর্তমানে আমরা যে সিস্টেমে নির্বাচন করি, জি। পিওরের জন্য ভিন্ন ব্যালট, চেয়ারম্যানের মানে কাউন্সিলরের জন্য ভিন্ন ব্যালট, আর হচ্ছে মহিলা কাউন্সিলরের জন্য ভিন্ন ব্যালট। তখন সেই সিস্টেম ছিল না। সাউন্ডটা একটু কম। তখন হচ্ছে মানে এই মিউনিসিপালের মধ্যে যে কয়টা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডের যারা কাউন্সিলর হতো তাদের ভিতর থেকেই আবার কয়েকজনকে তারপরে সেই কাউন্সিলরদের ভোটে আর কি বিয়র নির্বাচন হতো। আচ্ছা, যদি তোমার কথাটাই ধরি যে কাউন্সিলরদের ভোটে শুধু মেয়র নির্বাচন হইতো, তাহলে এই যে এখানে লেখা, তিনি 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে পরাজিত করে। তার মানে 1 লাখ কাউন্সিলর তো থাকার কথা না সিটি কর্পোরেশনে। 1994 সালের 30শে জানুয়ারি যে অনুষ্ঠানটা হয়েছিল, সরি নির্বাচনটা হয়েছিল, সেখানে তখন তো একটাই ছিল ঢাকা সিটি কর্পোরেশন, তখন তার উত্তর দক্ষিণ ছিল না। উত্তর দক্ষিণ হইল না 2011 সালে। তখন 1 লাখেরও বেশি ভোটে পরাজিত হয়েছিল বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তো শুধুমাত্র কাউন্সিলরদের থেকে নিলে এত ভোটের ব্যবধানে হারার কথা না। আচ্ছা, যাই হোক, তিনি ঢাকা সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন 94 সালে এবং ছিলেন 2002 সাল পর্যন্ত। 2002-এ এসে আরেকটা নির্বাচন হয়, সেখানে পাশ করে সাদেক হোসেন খোকা, এবং যে ভাগ করার আগ পর্যন্ত সাদেক হোসেন খোকাই ছিলেন মেয়র। এই হলো বিষয়। এই মেয়র মোহাম্মদ হানিফের ছেলে কিন্তু সাইদ খোকন, যিনি ছিলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র। উত্তর দক্ষিণ ভাগ হয় 2012 সালে। মোট সিটি কর্পোরেশন কয়টা? 12টা। প্রথম হচ্ছে ঢাকা, আর সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। এগুলো একটু আমরা পরে নিব, যে আয়তনে ছোট বড় বা হচ্ছে জনসংখ্যায় ছোট বড়। জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটা? থানচি, বান্দরবন। আয়তনে ক্ষুদ্রতম কোনটা? শায়েস্তাগঞ্জ। এগুলো একটু আমরা পরে নিব। সব লাগবে না, যেমন ইউনিয়ন লাগবে না। ইউনিয়ন ওইটা পড়লে হবে যে জনসংখ্যায় ক্ষুদ্রতম সেন্ট মার্টিন, এটাই সবচেয়ে বেশি আসে।
নিকার, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বা রিঅর্গানাইজেশন। এটা হচ্ছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। এটার কাজ কি? নতুন বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, থানা, উপজেলা ও পৌরসভা গঠনের প্রস্তাব বিবেচনা করা। যখন প্রস্তাব যায় তখন তারা বিবেচনা করে যে নির্দিষ্ট জনসংখ্যা আছে কিনা, নির্দিষ্ট আয়তনটা আছে কিনা, ওইসব বিবেচনা করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, এগুলো দরকার নাই। আচ্ছা, আমার ক্লাস হচ্ছে শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। যদি না থাকে তাহলে শেষ করে দিব। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। এরপরেও যদি কোনো প্রশ্ন মনে জাগে তাহলে আগামী ক্লাসেও করতে পারো, সমস্যা নাই। কোথায় কাটবো, কই? পুরো শীত লই এই মনে কইও দি তাই স্কুল কাইবো পরীক্ষা লাগি